একটা চিনে ব্যথা উঠেছে জানেন, আমাদের নয়, চীনে। কারণ হঠাৎ করে অরুণাচল প্রদেশের কিছু জায়গাকে চীন নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে গণ্য করতে শুরু করেছে। আমাদের প্রশ্ন হলো কেন? চীন যদি ভাবে 1962-র সেই পুনরাবৃত্তি 2026-এ হবে, তাহলে চীন ভুল ভাবছে। কারণ ভারত এই মুহূর্তে ইন্টিগ্রেটেড ওয়ারফেয়ারে তৈরি, এবং চীনকে গালওয়ান এবং তাওয়াংয়ে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে এবার যদি আমরা মারতে শুরু করি, মারতে মারতে পৌঁছে যাব বেজিং। সমস্যা হলো LAC কিংবা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে কোনোদিন কোনো বুলেট ফায়ার হবে না। Not a single bullet will ever be fired at the LAC, but tensions will always be high. Why? চীন হঠাৎ করে এই নতুন মাদরামোটা কেন করছে বলুন তো? আসুন কথা বলি। Ladies and gentlemen, my name is Ulmas Sayed, and in conversation tonight, Colonel R.K. Srivastav, defense expert. Colonel Srivastav, নমস্কার, জয় হিন্দ। Colonel Srivastav, চীনের সমস্যাটা কি? চীন কি এখনো 1962 সালের দম্বে রয়েছে? Or are they underestimating the new India of 2026? দেখুন, আজকে ডিকোডই করে দিই। 1962 আপনারা অনেকবার কথা বলেছেন। এটা রিয়াকশন হয়েছিল যখন ওখান থেকে দালাই লামা, হিজ হলিনের দালাই লামা আমাদের কাছে এসেছিলেন। তিব্বত অটোনমাস রিজন যেটা আছে ওটা কিন্তু চায়নার ইন্টিগ্রাল পার্ট নয়, এটা দখল করা হয়েছে। চায়না দখলই করে। দেখেন তো পিএলএ এক্সপেনশনিস্ট যেটা মুভ ছিল, যখন ওরা লেহতে ওটা পাঠিয়েছে, যখন সরি লে বলছি আমি, যখন ওরা তিব্বতের লোক পাঠিয়েছে, পিএলএ লোক সেনা পাঠিয়েছে, তখন ওখান থেকে দালাই লামা আমাদের কাছে এসছেন। অ্যান্ড তারপর থেকে ওদের সঙ্গে আমাদের রিলেশন, ওদের অনেক ভয়ে দেখেছে কি তিব্বত অটোনমাস রিজন আমাদের থেকে দূর হবে কি হবে। 1962-তে যখন আমাদের উপরে ওরা যুদ্ধ করেছে, তখন মনে রাখবেন ও সময় এই আপনার বে অফ পিগস, ওখানে মিসাইল ক্রাইসিস আপনার কিউবাতে ছিল। আমেরিকা বারবার আমাদেরকে সাপোর্ট বলেছিল, আমি তোমাদেরকে সাপোর্ট করব। আপনি একটা অপারেশন মাস্টাং করে একটা আপনি অপারেশন যদি আপনি খোঁজেন ইন্টারনেটে, আজকে বুঝতে পারবেন আমেরিকা বারবার আপনার তিব্বতিয়ান যেটা আছে লোকদেরকে আপনার ট্রেনিং করছিল যে ওদেরকে প্যারাশুট দিয়ে নামানো হবে, আর ওরা যেটা আছে যে গুরিলা ওয়ার করবে এই এতে। আর এই জিনিসটা নিক্সন বন্ধ করে দিল যখন 1971-এ উনি চায়না কাছে গিয়েছিল, রাইট, অপারেশন মাস্টাং। আমাদেরকে বারবার অ্যাসুরেন্স দেওয়া হয়েছিল কি তোমরা আমাদের 1962-তে আপনি দেখবেন কোনোদিন আমরা এয়ারফোর্স ইস্তেমাল করিনি। কেন? বিকজ উই ওয়ার টোল্ড নট টু ইউজ ইট। আমেরিকান ওরা বলেছিল যে আমি আসবো। কিউবান মিসাইল ক্রাইসিস হলো, ওর মধ্যে আমেরিকা, জন এফ কেনেডি ওর মধ্যে ইনভলভ হয়ে গেলেন, চায়না এর মধ্যেই আমাদের চান্স পেয়ে আমাদের উপরে হামলা। তো ইট ইজ অল ইন্টারলিঙ্ক জিনিস, যেটা কেউ কাউকে আপনাদেরকে বলা হচ্ছে না, তাই জন্য এরা আমরাও বোঝাতে পারছিলাম না। স্যার আমি পার্সোনালি I have visited Bomdila. Yes, I have visited Maurok. I have visited Jashwantgarh, and I have seen the horrors and the bravery and the bravado of our Indian Army soldiers. সেই সময় ভারতীয় সেনা যেভাবে লড়েছিল, গরম জামা ছাড়া, পায়ে জুতো ছাড়া, প্রপার ইকুইপমেন্ট ছাড়া, I have only one person to blame for that, or one class to blame for that, the political class. Jawaharlal Nehru and his political class at that point of time did not take the decisive decisions. That time, if somebody saved the war, saved the faces, took the morale up, because the Chinese forces had reached almost Assam. The one person who did that was then GOC in C Eastern Command, later the Chief of the Indian Army Staff, Field Marshal Sam Manekshaw. It was the army who saved the day for India that time. দেখুন, ও সময় এরকম জিওসি ইন সি ইস্টার্ন কমান্ড উনি ছিলেন না, উনি পরে গিয়ে 4 জিওসি হলেন আপনার তেজপুরে, আমাদের ফিল্ড মার্শাল মানিক শাহ। কিন্তু কথাটা ওইটা নয়, ইতিহাসে অনেকগুলো জিনিস ভেরি লেয়ার্ড আছে। ওইটা বারবার এটা একজন লোককে ব্লেম করা, একজন লোককে ব্লেম রেজলভ করা, ওইটা কথা নয়। কিন্তু আপনি কত সুন্দরভাবে ধরলেন যে অরুণাচল, গালওয়ান, ডকলাম, তারপরে উইথ বেয়ার হ্যান্ড যখন মুষ্টি পাহাড়ে যখন পিএলএ সোলজারদেরকে মারা হলো, পিএলএ সোলজার কাছে আপনার ওখান বিজিংয়ে বলছে আমি আর যাবো না ইন্ডিয়ান সোলজার থেকে। যেরকম পাকিস্তান আর্মি একটা ইতিহাস আছে কি ওরা কোনো যুদ্ধ জেতেনি, ওরকমই আপনার পিএলএ, পিপুলস লিবারেশন পার্টি, যেটা চাইনিজ কমিউনিস্ট পার্টির, ওটা আর্মি, ওটা চায়নার নয় কিন্তু। আর চায়না মনে রাখবেন দুটো আছে, পিআরসি আছে, পিপুলস রিপাবলিক অফ চায়না, অ্যান্ড অন্য একটা ডেমোক্রেটিক রিপাবলিক অফ, দুটো তাইওয়ান অ্যান্ড চায়না, মেনল্যান্ড চায়না, আপনিও জানেন। তো এই যে পিএলএ যেটা আছে, ও আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায় না। আজকে দিনে দুটো জিনিস হয়েছে আপনার।
এই দাকলাম অ্যান্ড এরপর ডোকলাম অ্যান্ড গলওয়ানের পর বা আপনার অরুণাচলের পর পিএলএ বুঝতে পেরেছে কি আমাদের সঙ্গে আর ওরা যুদ্ধ করতে পারবে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে, তাহলে টেকনিক্যাল ইন্টেলিজেন্স হয়ে গেল। আপনি নিজেই পড়েছেন, আপনি তো ডিফেন্স করেসপন্ডেন্ট, নর্থ ইস্ট আপনার পুরো অ্যাট দ্য ব্যাক অফ ইউর হ্যান্ড যেরকম আছে আপনি জানেন ওটা। আপনি এটাও জানেন যে ওদের যেটা রকেট ফোর্স ছিল কমান্ড, ওখানকে কতগুলো জার্নালকে স্যাক করা হয়েছে কেন, যে ওদের মিসাইলের মধ্যে জল ধরা পড়েছে, ওটা কিন্তু ক্রায়োজেনিক ইঞ্জিন নেয়। যতগুলো জিনিস আছে ওরা দেখাচ্ছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে ওদের, অনেকগুলো সামরিক বিমান দেখতে পাচ্ছি, অনেকগুলো জিনিস, কিন্তু চলে তো চাঁদ তক নেই তো শাম তক। একদম। নাও অপারেশন সিঁদুরে যতগুলো সিস্টেম ছিল ওদের, HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম যতগুলো পাকিস্তানে ছিল, ওটা ফেল, রাইট? ভেনেজুয়েলা ফেলড, রাইট? তো যতগুলো এদের সিস্টেম যেখানে যেখানে দিয়েছে, ওরা বারবার বলছে দ্য মিশন রিলায়েবিলিটি ইজ নট দেয়ার। ওর মধ্যে আপনার অয়েল লিক হয়ে যাচ্ছে, ওদের স্ট্যাবিলাইজার কাজ করছে না, নাইট ভিশন ডিভাইস কাজ করছে না। দেখতে অনেক ভালো, খুব মানে দেখতে ভয় লাগবে আপনার। আর রাশিয়া দেখুন কার থেকে ড্রোন কিনছে, ইরান থেকে কিনছে, চায়না থেকে কিনছে না। ক্রিটিক্যাল টেকনোলজি আমরা চায়না থেকে কিনছি না, কেন? বিকজ চায়না ইজ নট রিলায়েবল মিলিটারিলি। কিন্তু এইবার যে ইরানের সঙ্গে যেটা যুদ্ধ হয়েছে, এই যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার হয়েছে, এই চায়নার দিমাগটা দেখুন। আমি জানি না 300 থেকে বেশি চাইনিজ যারা ইঞ্জিনিয়ার ছিল প্রথমবার ইরানে ডিপ্লয় হয়েছিল, ওরা মারা গেছে। স্যার আমাকে একটা কথা বলুন, আমার আপনার বাড়িতে নিশ্চয়ই কোনো প্রোডাক্ট যদি না চলে, আমরা প্রথমেই কি বলি? চাইনিজ চাইনিজ প্রোডাক্ট, তাই চলছে না। এবার চীন যখন, এই যে কয়েকদিন আগে প্যারেড দেখলাম আমি, সেখানে দেখানো হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 প্যারেড, 50 ইয়ার্স অফ ওয়ার্ল্ড ওয়ার 2, একের পর এক মিসাইল, নিউক্লিয়ার কামান্ড। আমরা তখন, আমার মনে আছে, আমি তখন নিউজ রুমে ওই চীনা ব্রডকাস্টটা দেখতে দেখতে ভাবছি, এবং কথাও হচ্ছিল আমাদের কয়েকজন সাংবাদিকের মধ্যে, যে চীনের জিনিস দেখতে খুব ভালো হয়, চলে কি আদৌ? এবং আমরা অপারেশন সিঁদুর বলুন, পরবর্তীকালে ভেনেজুয়েলা বলুন, আমরা দেখে নিয়েছি যে চীনা প্রোডাক্টের ওপর ভরসা করা মানে হচ্ছে কুছ গড়বড় হ্যায়, দেয়ার ইজ নো গ্যারেন্টি। সো ডাজ চাইনা রিয়েলি পোজেস এনি টেকনিক্যাল সুপিরিয়রিটি ওভার ইন্ডিয়া? ওদের একটা জিনিস আছে, আমরা বলি রিভার্স ইঞ্জিনিয়ারিং। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে কি হলো, চাইনিজ যতগুলো সায়েন্টিস্ট ছিল, ওরা আমেরিকা ক্রিটিক্যাল টেকনোলজি, যত সামরিক টেকনোলজি আছে ওর মধ্যে ঢুকে পড়েছে, আর ওখান থেকে চুরি করে নিজের কান্ট্রিতে বানাচ্ছে, এর মধ্যে আপনার কোনো সন্দেহ। কিন্তু ওটা তো আমেরিকান টেকনোলজি রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে, তার মানে আমেরিকা জানে কি কবে ওটা চোখ করতে পারে, রাইট? কেন যে ওরা হয়তো বাইদু নিয়ে আপনার একটা নতুন স্যাটেলাইট যেটা সিস্টেম আছে, ওরা গুগল চালায় না, জিপিএস চালায় না, তো এই যে স্যাটেলাইট নিয়ে যারা কাজ করছে, ওটা নিয়ে আমার একটা এটা আছে। আপনি দেখুন রিসেন্টলি ওদের ইরানের সঙ্গে, ওর মধ্যে আপনার চায়না ছিল, ওর মধ্যে আপনার রাশিয়াও আছে। ঠিক। দিমাগ কি লাগিয়েছে, বলছে স্টিলথ টেকনোলজি, হাউ টু ডিফিট দি স্টিল টেকনোলজি, F-35 বিলিয়নস অফ ডলার দিয়ে। ওরা বলছে স্টিল ক্রস সেকশনে আসছে না রাডারে, কিন্তু একটা যখন সামরিক বিমান আয়, আপনিও জানেন একটা অ্যাজ এ ডিফেন্স করেসপন্ডেন্ট, ওর পেছন থেকে কি বেরোচ্ছে, এর পেছন থেকে এটা তো আগুন বেরোচ্ছে, আর হট ইয়েতে তার একটা ছেলে ওখানে বলছে কি লেটস সি হোয়াট ইজ দ্য হিট সিকিং, থার্মাল ইমেজিং, হিট সিকিং রাডার্স লেটস হ্যাভ, এন্ড F-35 ইজ ডাউন। বিলিয়নস অফ ডলার্স যেটা আমেরিকা আপনার ইনভেস্ট করে একটা স্টিল টেকনোলজি বানালো, ওরা 2 মিনিটে শেষ করছে। তার মানে দিস ইজ নট দ্য ওয়ার্ল্ড অফ দ্য স্টিল টেকনোলজি এনিমোর। এটা চাইনিজ মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, রিভার্স ইঞ্জিনিয়ারিং। আর নো ডাউট ওদের ওল্ডেস্ট সিভিলাইজেশন, আমাদের মতন একটা ওল্ডেস্ট সিভিলাইজেশন, আমাদের ভালো রিলেশন ওদের সঙ্গে ছিল। আগে হানসাং এন্ড ফায়ান এসেছিলেন আমাদের কাছে, বুদ্ধিজম ট্রাভেল করেছে ওখানে, রাইট? তো ওরা একটা এরকম জিনিস করেছে। আর এই যে ইরানের কাছে বললাম 2 দিন আগে যে একটা কার্গো প্লেন আপনার চলে গেল পাকিস্তানের, তো ওটা কেন চলে গেল? ইনভিজিবল ওয়ার যেটা আমরা বলছি, যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বলছি, কাউন্টার মেজর যেটা বলছি ওখানে। আর কেন পাকিস্তান আমাদের জন্য আমাদের অনেক প্রবলেম করে দিয়েছে এই গত 2 মাসে, ওরা আর্থ অবজারভেশন স্যাটেলাইটস গুলো লঞ্চ করে এরকম সিস্টেম বানিয়েছে পাকিস্তান উইথ দ্য হেল্প অফ দ্য চায়না, যে আমাদের যতগুলো এরিয়া আছে যেখানে উই আর সাপোজ টু হোল্ড আওয়ার স্ট্র্যাটেজিক ওয়েপন সিস্টেম, ওরা ওখানে দেখছে। আর মনে আছে অপারেশন সিন্দুরে আমাদের স্পোক্স পার্সন বললো যে সেকেন্ড রাউন্ডে যখন আমাদের কিছু বিমান যখন হিট হওয়ার কথা বলছে, বিকজ রিয়েল টাইম ইন্টেলিজেন্সকে আমাদের মিসাইলগুলো এখন রেডি হচ্ছে। দেখুন মিসাইল যেটা আপনার দেখছেন, ওটা মিসাইল কিন্তু ওটা ডামি। মিসাইল মধ্যে একটা ওয়ার হেড আছে, একটা গাইডেন্স সিস্টেম আছে, একটা প্রপলশন সিস্টেম আছে, 3টা আলাদা জায়গা, এক জায়গায় রাখানো হয় না।
তারপরে প্রপলসন সিস্টেম দু রকমের আছে, এটা সলিড একটা লিকুইড, ওটাও এক জায়গায় রাখা হয় না। তাহলে এটাকে সেম্বল করা, এটাকে তারপর এক জায়গা থেকে, তাই জন্য তো আমাদের একটা রেলের উপর থেকে লঞ্চ সিস্টেম তৈরি করা হয়েছে, মনে আছে? Yes. তার মানে একটা রেলের যেটা আপনার হয়তো একটা বিশাল আপনার টানেল আছে, হয়তো এই টানেল সোজা না গিয়ে বাঁদিকে চলে যাবে, আর ওই টানেলের মধ্যে আমাদের স্ট্র্যাটেজিক জিনিসগুলো স্টোর আছে, তুমি মারতে থাকো, আমরাও আইরান হয়ে গেছি। তো চায়না যেটা আছে আর্থ অবজারভেশন সিস্টেম, পাকিস্তানের সঙ্গে যেটা অ্যালায়েন্স আছে, ওটা অনেক 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 বিপজ্জনক। আমেরিকা যতগুলো টমাহক মিসাইল, যতগুলো F-15, F-35 স্টেলথ বম্বার সম্বার যত লাগান আপনি, সব শেষ হয়ে গেছে ওদের, রাইট? ওরা কেন যে চায়না ডিকোড করতে পারছে না, চাইনিজ ইনক্রিপশন ডিক্রিপশন, ইনক্রিপশন মানে সিক্রেসি যেটা আছে, ওটা ওরা এ করতে পারছে। তাই জন্য আমি বলছি আপনাকে, নেক্সট রাউন্ড অফ ওয়ার উইথ দ্য পাকিস্তান উইল বি ডিফিকাল্ট ওয়ান। এরকম কেক ওয়াক হবে না যেরকম আপনি 10th মে 2025 আপনি দেখলেন। এবার এই যে আর্থ স্যাটেলাইট আছে, এদের জ্যামিং সিস্টেম আছে, ওদের যে অপারেশন করার সিস্টেম আছে, চাইনিজ গুলো এখন তো বলা হচ্ছে যে নূর খান বেসে যখন ওদের নিউক্লিয়ার জিনিসটা ছিল, ওখানে চাইনিজ গুলো ছিলেন, ওয়ার্ক করছিলেন। এই ইরানে আপনার 300 থেকে বেশি চাইনিজ সায়েন্টিস্ট যারা ওয়ার্ক করছিলেন, ওরা কেন ওরা নিজের ক্রিটিক্যাল টেকনোলজি ইরানকে দেবে না? তো ওরা যে সিস্টেম এনেছে, ওদের যে সার্ভেলান্স জিনিস যেটা আসছে, ওরা ওখানে সব চাইনিজ। তো একটা তো প্রবলেম না, নেবারহুডে আপনারা যেটা দেখছেন, এটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা পুরোপুরি বিজনেস। এটা বলে তো নিজেকে বলছে ওরা কমিউনিস্ট, কিন্তু এটা এক্সপ্লয়টেশন। আপনি হামবন্ততা দেখুন, আপনি বাংলাদেশকে দেখুন কিভাবে ইকোনমিক ডেপ্ট, একেবারে একেবারে রাইট? তো সবাই জায়গায় একটা মানে সাক করে নিচ্ছে, মানুষের মানে খেয়ে নিচ্ছে ওখানে। কিন্তু সামরিকভাবে আমাদের সঙ্গে ম্যান টু ম্যান ফাইট, যেটা কাইনেটিক ওয়ারফেয়ার যেটা বলছি আমরা, 3rd জেনারেশন বা 4th জেনারেশন ওয়ারফেয়ার। আর তারপর ওরা আমাদের নর্থ ইস্টে যেটা ছিল, যেটা আমাদের সন্ত্রাসবাদী যারা বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন ছিল, অনেক মদত করেছিল, এখন আর ওদের ভয় করছে কি না আমার এটা করতে পারবো না। তাহলে মায়ানমার যেটা আপনি বলেন, ওই মায়ানমারে যেটা আমেরিকান যেটা চীন আর্মি নিয়ে কারেন্ট নিয়ে যেটা কাজ করছে, যে তুমি যে চায়না ওখান থেকে রেয়ার আর্থ নিয়ে যাচ্ছে, ওখান থেকে অনেকগুলো জিনিস নিয়ে যাচ্ছে, ওটাকে কি করে রোকা যায়? তাই জন্য আরাকান আর্মি, রোহিঙ্গা আর্মি, যতও আপনি ইন্ডিয়ার দিকে তাকান না কেন, কে দেখছো কি করছে কমব্যাট, দে আর অল ডাইরেক্টেড টুয়ার্ডস চায়নাজ ইন্টারেস্ট ইন মায়ানমার। একেবারে চায়না সরাসরি যদি হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট কিংবা কাইনেটিক কমব্যাটে আসে, ভারতের সাথে পেরে উঠবে না। আর ভারতের সামরিক বাহিনীর 2টো রেজিমেন্টকে চাইনিজ সোলজাররা খুব ডরায়, জানেন? দ্য শিখ রেজিমেন্ট। আরে বাহ, শিখ রেজিমেন্টকে দেখলে ও ইউ নো দ্য চাইনিজ সোলজারদের বুক থরথর কাঁপে। সেই গল্প না হয় আরো একদিন শোনাবো, কেন কাঁপে, কেন এলএসিতে শিখ সোলজার পোস্ট করা হয়, এবং কেন শিখ সোলজারদের দেখলে পিএল এর সেনারা থরথর করে কাঁপতে থাকে। সে গল্প আরেকদিন শোনাবো। দ্যাট ইজ বিকজ অফ 2 ব্রেভ হার্টস ইন 1962। সে কথা আরেকবার হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে টেকনিক্যাল সুপিরিয়রিটির কথা চাইনা বলে, সেটা সুপিরিয়রিটি নয়, সেটা একটা ওয়ার্কার, যেটা তারা ভারতের শত্রুদের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অরুণাচলের কয়েক জায়গার নাম বদলে কিংবা কোথাও কোথাও ঢুকে যাওয়ার চেষ্টা করে সাময়িক টেনশন বাড়াতে পারে চাইনা, কিন্তু লং টার্ম ওয়ারফেয়ার চাইনা ইজ নট রেডি ফর ইট, ইন্ডিয়া ইজ। Ladies and gentlemen, that's all for tonight. Good night and Jai Hind.